অ্যাকিউট রেনাল ফেলিওর মানে অ্যাকিউটলি যখন তোমার রেনাল ফেল করে আর কি, সোজা কথা এটাকে অ্যাকিউট কিডনি ইনজুরিও বলা হয়। ঠিক আছে? তো সাডেন লস অফ কিডনি ফাংশন হুইচ মে বি রিভার্সিবল। সাধারণত আম, এই অ্যাকিউট কিডনি ইনজুরিতে অ্যাকিউট রেনাল ফেলিওরে রিভার্স করা যায়, তবে কিছু সিস্টেম আছে সেটা আমরা একটু ধীরে ধীরে জানার চেষ্টা করি। হ্যাঁ? তো অ্যাকিউট রেনাল ফেলিওর মূলত তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হলো প্রি রেনাল, ইন্ট্রারেনাল এবং পোস্ট রেনাল। এই তিনটা শব্দ খুবই স্পেসিফিক ভাবে এবং রিয়েলি বুঝতে হবে, নাহলে কিন্তু তুমি এটার অ্যান্সার করতে পারবো না। প্রি রেনাল, ইন্ট্রারেনাল এবং পোস্ট রেনাল ভেরি ইম্পর্ট্যান্ট তিনটা শব্দ, খুবই, এবং এটা ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। হ্যাঁ, ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে হবে। এটা রিয়েলি চ্যালেঞ্জিং। যখন তুমি কয়েকদিন পর এটা কোশ্চেন পাবা এরকম, এটা ইয়ে করে, এটা আসলেই চ্যালেঞ্জিং। হ্যাঁ, অনেক সময় নিজেরও মনে থাকে না। তো প্রি রিনাল, প্রি রেনাল যে কারণ প্রি রেনালের কি বিষয়ের কারণে কিডনিতে প্রভাব পড়ে, বিষয়টা কি? প্রি রেনাল দেখো লেখা আছে এনি রিজনস লিডিং টু ডিক্রিজড রেনাল পারফিউশন। যে কোনো কারণেই, কোনো কারণে যখন কিডনির দিকে ব্লাড পারফিউশন কমে যায়, যে কারণের জন্য, যে কোনো কারণের জন্য যদি কিডনিতে পারফিউশন কমে যায়, সেটাই হলো প্রিরেনাল। লাইক কি? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, কনজেস্টিভ হার্ট ফেলিওর, হাইপোভোলেমিয়া ফ্রম বার্নস, হেমোরেজ এটসেট্রা। আসলে মূলত এখানে হয় কি, এখানে এই কিডনি যে ফেল করে, মানে কিডনি যখন মানে ফিল করতে পারে না, বিভিন্ন কারণে করতে পারে না। কি কারণে করতে পারে না? একটা হলো প্রিরেনাল। এটা মানেটা কি? মানে কি, এখানে কিডনির নিজের কোনো প্রবলেম না, এখানে প্রবলেমটা কিন্তু কিডনির না, অন্য কোনো প্রবলেমের জন্য কিডনি এফেক্টেড হয়েছে। এটাই মূলত প্রি রেনাল। ক্লিয়ার? তাহলে প্রি রেনালের মেইন বিষয়টা কি? এনিথিং দ্যাট ডিক্রিজ রেনাল পারফিউশন বা ব্লাড ভলিউম। যে প্রবলেমগুলোর কারণে, যে কোনো প্রবলেম, যেই প্রবলেম কিডনির দিকে ব্লাড সাপ্লাইটা কমে দেয়, সেটাই হলো প্রি রেনাল। লাইক কি? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হার্ট রেট পাম্পিং অ্যাক্টিভিটি যেহেতু কমে যায়, ফলে কি হয়, এটা হোল বডিতে সাপ্লাই হয় না, মানে কিডনি দিকে সাপ্লাই হয় না, এটা একটা। কনজেস্টিভ হার্ট ফেলিওর তো অলরেডি আমরা পড়ে আসছি। হাইপোভোলিমিয়া, ভলিউমে যদি কম থাকে, এটা কি হয়ে যাবে? তারপরে হেমোরেজ, ব্লাড লস হইতেছে বডি থেকে, সেম একই কারণ। এটা হলো প্রি রেনাল। ঠিক আছে? এরপর আসলে ইন্ট্রারেনাল। ইন্ট্রা মিন্স কি? ভিতরে না, মানে কিডনির ভিতরেই যখন প্রবলেম থাকে, সেটা হলো ইন্ট্রারেনাল। মানে কিডনির ভেতরের সমস্যার কারণে, মানে কিডনির মধ্যকার প্রবলেমের জন্য যখন কিডনি পাম্প, মানে কিডনি ফিল্টার করতে পারে না, সেটা হলো ইন্ট্রারেনাল। লাইক কি? এনিথিং দ্যাট ড্যামেজ দ্য নেফ্রন্স, লাইক ডায়াবেটিস মেলাইটাস, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, নেফ্রোটক্সিক ড্রাগ লাইক এই যে আমরা নিওমাইসিন, জেন্টামাইসিন, এই ড্রাগগুলো সম্পর্কে প্রায় শুনে থাকছি। তারপর ট্রান্সফিউশন রিঅ্যাকশন এটসেট্রা। দেখো ডায়াবেটিস মেলাইটাসের ফলে কি হয়? সুগার লেভেল বেড়ে যায়। সুগার কিডনিতে কি বলে, হাই সুগার কিডনি দিয়ে বের হয় না। ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, লং টাইম ধরে যখন হাইপারটেনশন হয়, মানে হাই ব্লাড প্রেশার কিডনিতে অনেক উচ্চ চাপে কিডনির উপর উচ্চ চাপ প্রয়োগ করে, ফলে কি হয়, কিডনির যে নেফ্রন এগুলো ড্যামেজ হয়ে যায়। তারপর নেফ্রোটক্সিক ড্রাগ, লাইক মানে যে ড্রাগগুলো নেফ্রো মানে কিডনির টক্সিসিটি বাড়ায়, এগুলা। ট্রান্সফিউশন রিঅ্যাকশন এটসেট্রা, এগুলোর ফলে কি হয়, কিডনি ইন্টারনাল প্রবলেম হয়। এই জন্য এটাকে বলা হয় ইন্ট্রারেনাল। এটার কারণেও অ্যাকিউট কিডনি ফেলিওর হয়। এরপর আসে হলো পোস্ট রেনাল। পোস্ট রেনাল মানে হলো মেকানিক্যাল অবস্ট্রাকশন ডিস্টাল টু দি রেনাল টিউবুলস। মানে কিডনি ঠিক আছে, বাট কিডনির যে ফিল্টার, যে তোমার করার পরে মানে কিডনি ঠিক, মানে কিডনি ঠিক আছে বলতে কি, মানে কি বলে, কি বলবো এটাকে, যেমন প্রি রেনাল যেমন কিডনির প্রবলেম না, বাট অন্য কোনো ফ্যাক্টরের কারণে কিডনি হ্যাম্পার হয়েছে, এটা হলো প্রি রেনাল। ইন্টাররেনাল কি? কিডনির মধ্যকার সমস্যা। আর পোস্ট রেনাল হলো কিডনি, এই যে দেখাইতেছি, দাঁড়াও স্লাইডটা বাইর করি।
আচ্ছা, যেটা বলছি মানে কিডনি যে মানে কিডনি যে ব্লাড ফিল্টার করে, হ্যাঁ? এই কিডনি ফিল্টার করার পরে তোমার কিডনি যে ফিল্টার করার পরে যে ব্লাডটা যে হোল বডিতে চলে যাবে, হ্যাঁ? ফিল্টার করার পরে আবার তো এটা বডি রিঅ্যাবসর্ব করে নাই। কিছুটা ওয়েস্ট আকারে ইউরিন এই যে ইউরেটার দিয়ে বের হয়ে আসে। আর বাকিটা তো রিঅ্যাবসর্পশন হয়, তাই না? এখন এই যে বিভিন্ন টিউব বা টিউবওয়েলস গুলা থাকে, এগুলাতে যদি কোনো পাথর জমা হয়, তাহলে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া মানে কি? মানে বিপিএইচ মানে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া হওয়ার ফলে কি হয়? ইউরেথ্রার উপরে চাপ পড়ে। ফলে সহজেই ইউরিনটা বের হয়ে আসে না। এটা একটা কারণ হতে পারে। টিউমার হইতে পারে, ট্রমা হইতে পারে। এগুলার কারণে যখন কিডনি ফেল করে, তখন এটাকে বলে পোস্ট রেনাল। মানে পোস্ট রেনালে কিডনির দিকে ফিল্টার হইতেছে, মানে ব্লাড পারফিউজড হইতেছে ঠিকই। কিন্তু ওই তোমার কি বলে? পারফিউশন হওয়ার পরে এটা যে আমাদের বডি থেকে চলে আসবে, এই জিনিসটা হচ্ছে না। যেটাকে বলে পোস্ট রেনাল। আশা করি বুঝে থাকবে। এবার আসি হলো, এটা কিন্তু ওই ছোট, ছোট ইনফরমেশন গুলো যে বলছো, এগুলো আশা করি লিখে রাখছো। এগুলো নাহলে কিন্তু ঝামেলা। ঠিক আছে? তো এই কিডনি ফেইলিউরের তোমার ৩ টা ফেজ ৩ টা ফেজ আছে। এই ফেজ গুলা গুরুত্বপূর্ণ। তবে মোস্ট এ এ কোয়েশ্চেন গুলা সবচেয়ে এইটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? প্রিলিমিনারি ইন্টারনাল প্রশ্ন এটা বুঝা। এবং অলিগরিক ফেজটা এই 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 মানে কিডনি ফেইলিউরের পরে তোমার আম কি বলে? যে ফেজ গুলা থাকে লাইক অলিগরিক ফেজ, তারপরে তোমার কি বলে? ডায়াবেটিক ফেজ, রিকভারি ফেজ, এই জিনিসগুলাও বুঝার আছে। তবে এগুলো অত কঠিন না। বাট কোশ্চেন বেশি হয় হলো এই যে প্রিলিমিনারি, পোস্ট ইন্টারনাল। আরেকটা হলো যে তোমার অলিগরিক ফেজ থেকে অনেকগুলো কোশ্চেন হয়, হ্যাঁ? এগুলা আমরা একটু বোঝার চেষ্টা করি। তারপরে আসলো অলিগুরিক। অলিগুরিয়া মানে কি? ইউরিন আউটপুট কম হবে। হ্যাঁ? অলিগুরিয়া মানে কি? কম হবে। ল্যাক অফ ইউরিন প্রোডাকশন, তাই না? মানে অলিগুরিয়া মানে ইউরিন প্রোডাকশন যখন কমে যায়, তাই তো? হুম। আমাদের নরমাল আমাদের যে নরমাল কি বলে? নরমাল বডির জন্য তোমার এই রেঞ্জটা লিখে রাখো। 0.5 টু 1 ml পার কেজি পার বডি ওয়েট লিখে রাখো। 0.5 থেকে 1 ml পার কেজি পার বডি ওয়েট হলো তোমার ইউরিন প্রোডাকশন হয়। ঠিক আছে? পার কেজির জন্য 1 ml ইউরিন প্রোডাকশন হয়। এবং অলিগুরিক ফেজের ইয়েতে তোমার প্রচুর কোশ্চেন হয়, হ্যাঁ? আর এটা কি পার আওয়ারে হয় 1 ml করে? না, 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 মানে একটা একটা লোক তার প্রত্যেক কেজির জন্য 0.5 থেকে 1 ml ইউরিন প্রোডিউস করে এবং এটা নরমাল। 0.5 থেকে 1 ml পার কেজি পার বডি ওয়েট ইউরিন প্রোডিউস করে, এটাই হলো পেশেন্টের নরমাল ইউরিন প্রোডাকশন সিস্টেম, হ্যাঁ? ইউরিন প্রোডিউস করে। আর আসলে অলিগুরিক মানে কি? মানে হলো কিডনি ইনজুরির সবচেয়ে প্রথমে এই ফেজটা হয়। সবার আগে মানে ইউরিন প্রোডাকশন কমে যায়, হ্যাঁ? এবং সবচেয়ে বেশি ভালনারেবল ইয়েটাই হলো অলিগরিক ফেজ। এই কিডনি ফেজ ইয়েতে অলিগরিক ফেজে কি হয়? ইউরিন প্রোডাকশনের পরিমাণ মারাত্মকভাবে আসলে কমে যায়। সাধারণত এটা 24 আওয়ার্সে ইউরিন আউটপুট লেস দ্যান 400 ml পার 24 আওয়ার্স, লাস্ট 1 to 2 উইকস এবং তোমার ১ থেকে ২ সপ্তাহ পর্যন্ত এটা স্টে করে। আর কত ml এর কম হয় 24 আওয়ার্সে? ৪০০ ml। আমরা পার আওয়ারে কত ml ইউরিন উৎপাদন হওয়ার কথা?
জানি আমরা এটা? 30 ml 30 ml ইয়েস, 30 30 ml ml 30 ml ইউরিন প্রোডাকশন হওয়ার কথা পার আওয়ার। কিন্তু 24 আওয়ার্স যদি 30 টা গুণ করি যেটা হয় তার থেকে বহুত কম 400 ml। অতএব এটা খেয়াল রাখতে হবে। এবার আসি হলো অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, এটা আসলে বলার কিছু নাই। আর আচ্ছা, এর আগে আরো কিছু ছোট, ছোট কিছু কথা বলে ফেলি আজকে সামনের দিকে আগানোর আগে। এই অলিগোরিক ফেজে আসলে মূলত কি হয়? কিডনি বডি থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট লাইক ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলা কিংবা অতিরিক্ত পানি কি করতে পারে না? বের করতে পারে না এই অলিগোরিক ফেজে। ফলে কি হয়? বডিতে প্রচুর পরিমাণ ফ্লুইড অ্যাকুমুলেট হয়। মানে কি? বডিতে এডেমা হয় এবং আর বডিতে ফ্লুইড ওভারলোড হলে কি বিপি কমে নাকি বাড়ে? বাড়ে ভাইয়া বাড়ে। অবশ্যই বাড়ে। ঠিক আছে? এবং এটা তোমার এই কারণে আমাদের যাদের কি মানে অলিগোরিক ফেজে বিপি হাই থাকে, হ্যাঁ, পেশেন্টের। আচ্ছা, এরপরে আরেকটু সামনে যাই। আস্তে, আস্তে বলে দিতেছি। ফ্লুইড ওভারলোড যেটা অলরেডি বলে ফেলছি। ফ্লুইড ওভারলোড হয়ে যায় কারণ কি? ইউরিন আউট কম, বডিতে ইউরিন বাড়তেছে, সরি ফ্লুইড বাড়তেছে। ফ্লুইড ওভারলোডের ফলে কি হয়? হাইপারটেনশন হয়। তারপরে কি হয়? এডেমা হয়। কেন এডেমা এটাও বোঝা গেছে। তারপরে প্লুরাইটিস হয়। প্লুরাইটিসটা ইম্পোর্টেন্ট একটা জিনিস এখানে। প্লুরাইটিসটা হয় হলো কারণ ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় এবং এই ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে চামড়ায় সাদা, সাদা পদক্ষেপের মতো দেখা যায় কিডনি পেশেন্টের ক্ষেত্রে। এই যে এরকম সাদা, সাদা। এটাকে ইউরেমিক ফ্রস্ট বলে। কিডনি পেশেন্টদের এই জিনিসটা দেখা যায়। মানে বডিতে লবণটা স্কিনে এরকম সাদা, সাদা পদক্ষেপের মতো দেখা যায়। এটাকে ইউরেমিক ফ্রস্ট বলা হয়। এবং এটা হলে পেশেন্টের অনেক চুলকায়, গা চুলকায়। এটাকে প্লুরাইটিস বলে। ডিউ টু এলিভেটেড ইউরিয়া দ্যাট ক্রিস্টালাইজেস অন স্কিন, যেটাকে ইউরেমিক ফ্রস্ট বলে। এটা কেন হয়? বডিতে ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় কারণ কিডনি তো এটাকে বের করতে পারে না। ফলে এই জিনিসটা হয় এবং সাথে, সাথে দানাদার দেখা যায়। এটা হলো ইউরেমিক ফ্রস্ট। আচ্ছা, যেটা আমরা পড়তেছি যে অলিগোরিক ফেজ কিডনির অ্যাকিউট কিডনি ইনজুরি ৩ টা ফাইন্ডিংস। একটা হলো অলিগোরিক ডায়াবেটিক রিকভারি, এটা নিচে লেখা আছে। তো একই এটা আরেকটা আচ্ছা বার্নের এটা আলাদা, যাই হোক এটা বড় দরকার নেই এই মুহূর্তে। এবার আসি হলো পরের ইয়েতে যে টিংলিং অফ এক্সট্রিমিটিস, এবং এখানে অলিগোরিক ফেজে টিংলিং মানে এক্সট্রিমিটিস বিশেষ করে তোমার পেরিফেরাল ইয়েগুলাতে ঝিনঝিন করে। বুঝছো? এই টিংলিংটা কারণটা হলো ফস বডিতে ফসফরাস বেড়ে যায়। কেন? কারণ হইলো কিডনি আমাদের এই যে আমাদের কিডনির কাজ কি? ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করে না? ইউটিলাইজেশন এগুলাতে হেল্প করে না কিডনি? মনে আছে? কিডনির চ্যাপ্টার শুরুতে কিডনির ফাংশন পড়ছিলাম আমরা। বলেছিলাম যাদের কিডনিতে ড্যামেজ থাকে তাদের ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কম থাকে। যার ফলে কি হয়? আর ক্যালসিয়াম কমলে ফসফরাস বাড়ে নাকি কমে? ক্যালসিয়ামের সম্পর্কে কি? ফসফরাসের সাথে? ভাইস ভার্সা বলছি না? ভাইটামিন ডি এবং ক্যালসিয়ামের একই রকম সমানুপাতিক। মানে যে কোনো একটা বাড়লে আরেকটা অটোমেটিক কমে যাবে। ক্যালসিয়াম কমলে ভাইটামিন ডি কমে যাবে, এটা অথবা ডেসপানোপাতি না। হ্যাঁ ফসফরাসটা ফসফরাস হলো আর ফসফরাস ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামটা হলো ব্যস্তানুপাতিক। মানে যেহেতু ক্যালসিয়াম আর ভিটামিন ডি। হ্যাঁ, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হলো সমানুপাতিক। ক্যালসিয়াম কমে গেলে ফসফরাস বেড়ে যাবে। আর ফসফরাস বেড়ে যাওয়ার কারণেই বডিতে টিংলিং সেন্সেশন হয়। ঝিনঝিন করে। তারপর অল্টার্ড লেভেল অফ কনসাসনেস লাইক ড্রাউজিনেস, ডিসওরিয়েন্টেশন, কোমা, এগুলার পরে এই যে ফসফরাস বেড়ে যায় বডিতে, ক্যালসিয়াম কমে যায়, ইউরিয়া বেড়ে যায়, ক্রিয়েটিনিন বেড়ে যায়। এর ফলে কি হয়? পেশেন্টের লেভেল অফ কনসাসনেস কমে যায় বা অল্টার্ড লেভেল অফ কনসাসনেস লাইক ড্রাউজিনেস, ডিসওরিয়েন্টেশন, কোমা এটসেট্রা। এলিভেটেড বার্ন এন্ড ক্রিয়েটিনিন, বডি বার্ন, ব্লাড, ইউরিয়া, নাইট্রোজেন, মানে বডি তো কোনো এই যে যে পরিমাণ মেটাবলিজম হচ্ছে, সে পরিমাণ যে পরিমাণ ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে বডি সেটা তো বের করতে পারে না। ফলে ক্রিয়েটিনিন বেড়ে যায়, বার্ন বেড়ে যায়। হাইপোনেট্রিমিয়া, ইয়েস। দেখো আমাদের বডিতে হাইপোনেট্রিমিয়া হয় কেন? কারণটা হলো এই যে সোডিয়াম থাকার কথা সেলে নাকি ভেসেলের ভিতরে, বলো তো? সোডিয়াম কোথায় থাকবে? লাবণী, লাবণী নাই?
তাহলে ইয়ে বলো, রুনারে থাক, আজকে না ধরি, ও যেহেতু কষ্ট করে ঘুরে ফিরে আসছে। রায়হান বলো। ছেলে। আচ্ছা, তুমি কি এরকম কিছু শুনছো যে যেখানে সোডিয়াম সেখানেই পানি? জি ভাইয়া। তাহলে সেলে যদি থাকে সোডিয়াম, তাহলে সেলে থাকলে পানিও তো সেলেই থাকার কথা, তাহলে কি হবে বডি? ওভার থাকলে তো ভাই সেলুলাইটিস হবে। অরিজিনালি সোডিয়াম থাকবে কোথায়, সেলে নাকি ভেসেলে? আচ্ছা, তুমি হয়তো ভুলে গেছো হয়তো বা, বাট আবার একটু মনে করাই দিই। ভেসেল, যেখানে পানি সেখানেই সোডিয়াম, যেখানে সোডিয়াম সেখানেই পানি, মাথা রাখবা। সোডিয়ামটা হইলো ইন্ট্রাভাস্কুলার ইলেকট্রোলাইট, ঠিক আছে? সোডিয়াম থাকে হইলো ভেসেলের ভিতরে, সোডিয়াম ভেসেলের ভিতরে থাকে দেখেই পানি থাকে। আবার অ্যালবুমিন ভেসেলের ভিতরে অনকোটিক প্রেসারের মাধ্যমে ব্লাডটা ভেসেলের ভিতরে ধরে রাখে, এটা হলো সিস্টেম। কিন্তু কথা হলো, যখন তোমার এই অ্যাকুট রেনাল ফেলিওর বা অ্যাকুট কিডনি ইনজুরি হয়, এই সোডিয়াম বডিতে পরিমাণ কমে যায়। সোডিয়াম পড়ে যায়, কিভাবে কমে যায়, মানে হাইপোনাট্রিমিয়া কিভাবে হয়? বডিতে এই যে যেই ওয়েস্ট প্রোডাক্টটা অ্যাকুমুলেট হয়, তারপরে তোমার বডি থেকে পানি বের হয় না, ফলে কি হয়, এই বডিতে পানি বাড়তে থাকে। কিন্তু বডিতে যে পানি বাড়ে, এই এই সোডিয়াম কি করে, ভেসেল থেকে বের হয়ে সেলের দিকে চলে যায়। যেহেতু সোডিয়ামের সাথে পানির একটা সম্পর্ক কি, যেখানে সোডিয়াম সেখানেই পানি। সোডিয়াম যখন ভেসেলের থেকে বের হয়ে সেলে চলে আসে, তখন বডি এডিমেটাস হয়ে যায়। কেন? কারণ এই সোডিয়ামের সাথে সাথে পানিও ভেসেল থেকে বা ফ্লুইডটা ভেসেল থেকে সেলে চলে আসে, এই জন্য বডি এডিমেটাস দেখা যায়, ভুলে যায়। এর আরেকটা কাহিনী ঘটে। পটাশিয়াম হলো আমাদের ইন্ট্রাসেলুলার ইলেকট্রোলাইট, মানে পটাশিয়াম থাকার কথা হলো সেলের ভিতরে, বডির সেলের ভিতরে, মানে ইন্ট্রা সেলুলার ইলেকট্রোলাইট বা ইন্ট্রাসেলুলার ফ্লুইডের ভিতরে পটাশিয়াম থাকে। যখনই তোমার সোডিয়াম ভেসেল থেকে বের হয়ে সেলে চলে যায়, এর ফলে কি হয়, ভেসেলের পটাশিয়াম সেলে চলে আসে। এই জন্য মানে অ্যাকিউট রেনাল ফেলিওরে হাইপোনেট্রিয়ামে দেখা যায় এবং হাইপার ক্যালেমিয়া দেখা যায়। এই জন্য আমরা যখন তোমার পেশেন্টদের ইলেকট্রোলাইট মাপি, ইলেকট্রোলাইট চেক করি, সেটা কিন্তু আমরা মূলত মানে ব্লাড থেকে নেই। আর এই জন্যই দেখবা আমরা কখনোই কিন্তু স্কিন থেকে মানে সেল থেকে টেনে কিছু নিয়ে পরীক্ষা করি নাই, মানে এই ইলেকট্রোলাইটের জন্য। কারণ যেটা ব্লাড থেকে নিলেই তোমার ইলেকট্রোলাইট গুলো ইজিলি ধরা যায়। আর ব্লাডের ভিতরে যদি ব্লাড ড্র করার পরে যদি সিবিসি রিপোর্টে যদি সোডিয়ামের পরিমাণ কম থাকে, তার মানে কি সোডিয়াম গেছে কোথায়, সেলে। আর এই যাওয়ার ফলে কি হয়, সেলের যে ইলেকট্রোলাইট লাইক পটাশিয়াম, এটা ভেসেলে চলে আসে, ফলে কি হয়, হাইপার ক্যালেমিয়া হয়। বুঝাইতে পারছি? ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু কোশ্চেন হয় এটার থেকে, এই জন্য এটা এইভাবে মানে জোর দিছি। পটাশিয়াম সেলের ভিতরে থেকে বের হয়ে কি করে, ব্লাডে চলে আসে। আর সোডিয়াম কি করে, ভেসেল থেকে সেলে চলে যায়, ফলে এক সাইডে তোমার হাইপোনেট্রিয়া, এক সাইডে হাইপার ক্যালেমিয়া হয়। আর আমরা এটাও জানি, সোডিয়াম বাড়লে পটাশিয়াম কমে, পটাশিয়াম বাড়লে কি হয়, সোডিয়াম কমে, ভাইস ভার্সা। সোডিয়াম পটাশিয়ামের সম্পর্ক কি, ভাইস ভার্সা। বুঝে গেছে রুনা? জি ভাইয়া। এটা কি এর আগে শুনছিলা রুনা, নাকি আজকেই প্রথম? বুঝছি না ভাই। যে জিনিসটা আজকে ইনফরমেশনটা শুনলা, এটা কি আজকেই প্রথম শুনছো নাকি এর আগেও শুনছো? ভাই আপনার কথা আসতেছে না। বললাম যে এটা কি আজকেই প্রথম শুনছো নাকি এর আগেও শুনছো? বুঝো নাই? ভালো করে জানতাম না, আজকে যেরকম ডিটেলসে জানলাম বিষয়টা। ও, তুই তো ডিপ্লোম্যাটিক অ্যান্সার করলা। জানি না, দিন দিন কেন জানি সবাই মানে একটু ইয়ে টাইপের অ্যান্সার করতেছে, কি বলে, মানে মানে নাও বলা যাচ্ছে না, হ্যাঁও বলা যাচ্ছে না, এই টাইপের।
যেন আমাকে জিজ্ঞাসা করছিল কে জানি ওইদিন জি যে ভাইয়া। কেমন আছেন? যে আপনি কেমন আছেন? আমি বললাম যে আপু আপনার মতো ভালো আছি। মানে উনাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই আপনি কেমন আছেন? আল্লাহ! ভাইয়া আমি বেশি বলি না। ওরা তো বলো, একটু নতুন না একজন। বলো কি হইছে? কি সমস্যা বলো? পারে না? কিছু হয় নাই। ক্লাস। আচ্ছা এই জিনিসটা আরেকবার একটু এটা বোঝার প্রয়োজন আছে, হ্যাঁ? অনেকেই মাত্র জয়েন করছে। আরেকবার একটু বলি এটা এন্ডোক্রাইনোলজির পড়া। তারপরেও আরেকবার একটু বলে দেই। ইলেক্ট্রোলাইট গুলা কিভাবে থাকে বডিতে, হ্যাঁ? এটা আরেকবার একটু বলি। সোডিয়াম এই জিনিসটা আরেকবার একটু রিকল করার চেষ্টা করি। সোডিয়াম এবং পানির একটা সম্পর্ক আছে। এটা আমরা সংক্ষেপে এভাবে বলেছিলাম। সোডিয়াম যেখানে পানি সেখানে। যেখানেই সোডিয়াম সেখানেই পানি। সোডিয়াম ভেসেলের ভিতরের ইলেক্ট্রোলাইট। ঠিক আছে? সোডিয়াম ভেসেলের ভিতরে থাকে এবং এই সোডিয়াম ভেসেলের ভিতরে থাকে সাথে, সাথে পানিকেও ভেসেলের সোডিয়ামের সাথে থাকে। মানে সোডিয়ামের সাথেই থাকে পানি। কথা হলো সোডিয়াম যখন আর পটাশিয়ামের থাকে হলো সেলে, ভেসেলে না। পটাশিয়াম থাকবে হলো সেলে। অ্যাকিউট কিডনি ইনজুরি বা রেনাল ফেলিওরে কি হয়? বডিতে যখন পানি বেড়ে যায় তখন এই ভেসেলের ভিতর থেকে ব্লাড বা ফ্লুইড সেটা বের হয়ে সেলে চলে যায়, সাথে সোডিয়ামও সেলে চলে যায়। আর সেলের ভিতরে যে পটাশিয়াম থাকে এটা চলে আসে ভেসেলের ভিতরে। এই জন্য অ্যাকিউট কিডনি ইনজুরিতে তোমার বা রেনাল ফেলিওরে কি হয়? পেশেন্টদের হাইপোনাট্রিমিয়া দেখা যায়। আর এগুলো আমরা চেক করি কিভাবে? হাইপোনাট্রিমিয়া হয়েছে নাকি ইলেক্ট্রোলাইট গুলো চেক করি কিভাবে? ব্লাড টেনে, ব্লাড ড্র করে, তাই না? ব্লাড যখন ড্র করা হয় তখন দেখা যায় পেশেন্টের হাইপোনাট্রিমিয়া মিন্স সোডিয়াম বের হয়ে সেলে চলে গেছে, বডি এডেমেটাস হয়ে গেছে। কারণটা কি? সোডিয়ামের সাথে ফ্লুইডও বের হয়ে যায়। আর পটাশিয়াম কি করে? যেহেতু পটাশিয়াম সেলের ইলেকট্রোলাইট, পটাশিয়াম সেল থেকে বের হয়ে ভেসেলের ভিতরে চলে আসে। তখন হয়ে যায় হাইপারক্যালেমিয়া। আর আমরা জানি যখনই সোডিয়াম কমে যাবে পটাশিয়াম বেড়ে যাবে, সোডিয়াম বেড়ে গেলে পটাশিয়াম কমে যাবে। এই জিনিসটা এর আগেও শুনেছি, আশা করি বুঝে থাকবে। এবার আসলে হাইপার ফসফেটেমিয়া অলরেডি বলছি যে যাদের কিডনি ডিজিজ হয় তাদের কিন্তু ভাইটামিন ডি এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। কারণ এগুলো অ্যাবজর্পশন, ইউটিলাইজেশন এগুলোর জন্য কিডনি কাজ করে, হ্যাঁ? যেহেতু কিডনি ইনজুরি ক্যালসিয়াম কমে যাবে, ভাইটামিন ডিও কমে যাবে, তাই না? আর এই ক্যালসিয়াম এবং ভাইটামিন ডি এর সম্পর্ক হলো সমানুপাতিক। মানে ক্যালসিয়াম বাড়লে ভাইটামিন ডি বাড়বে, ক্যালসিয়াম কমলে ভাইটামিন ডি কমবে, এরকম। অথবা ক্যালসিয়াম ডি এর ক্ষেত্রেও সেম, ক্যালসিয়াম ডি কমলে ক্যালসিয়াম কমে যাবে, এরকম আর কি, হ্যাঁ? এর কথা হলো ক্যালসিয়াম এবং ফসফরাসের আবার বিপরীত ধর্ম। ক্যালসিয়াম এবং ফসফরাসের আবার বিপরীত ধর্ম। এই যেটা বলছি দেখো, আহ কই নাই এখানে, আচ্ছা একটু পরেই দেখাই দিতেছি, হ্যাঁ? ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপরীত ধর্ম বা ব্যস্তানুপাতিক। ক্যালসিয়াম কমলে ফসফরাস বেড়ে যাবে, ক্যালসিয়াম বাড়লে ফসফরাস কমে যাবে। ঠিক আছে? এই দুইটা হাইপার ক্যালেমিয়া এবং হাইপার ফসফেটেমিয়া ভেরি ইম্পর্টেন্ট। অনেক কোশ্চেন হয় এখান থেকে, রিমেম্বার, অ্যাকুট কিডনি ইনজুরিতে বা রিনাল ফেলিওরে। আশা করি বুঝে থাকবে। এবার আসি হলো হাইপোক্যালসিমিয়া কেন হয়? এটা আমরা অলরেডি বুঝে গেছি। হাইপোক্যালসিমিয়া কারণ কিডনির এই যে দেখো reason for hypocalcemia and hyperphosphatemia in renal failure. Vitamin D activation is a function of kidney. With renal failure, vitamin D এবং ক্যালসিয়াম ডিক্রিজ। যেখানে যখন ক্যালসিয়াম ডিক্রিজ ফসফরাস ইনক্রিজ, অথবা ক্যালসিয়াম ইনক্রিজ ফসফরাস ডিক্রিজ। এই জিনিসটা এর আগে বলা হয়েছে, আরেকবার একটু বলে দিলাম। তাহলে কেন হাইপোক্যালসিমিয়া এটা আমরা আশা করি বুঝে গেছি। তারপরে হাইপার ম্যাগনেসিমিয়া। ঠিক আছে? হাইপার ম্যাগনেসিমিয়া, hypermagnesia with renal failure কেন হয়? কিডনি ফেলিওর আর আনএবল টু এক্সক্রিট ম্যাগনেসিয়াম। ফলে কি হয়? বডিতে ম্যাগনেসিয়ামের পরিমাণ বেড়ে যায়। আরো কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো আমাদের না বললেই নয়। আচ্ছা আরেকটা জিনিস এই চান্সে একটু দেখে নেই যে কোনটা ইন্ট্রাসেলুলার ইলেকট্রোলাইট, কোনটা এক্সট্রাসেলুলার ইলেকট্রোলাইট, সেটা একটু আমরা দেখি। আমাদের ভেসেলের ভিতরে সেটা হলো ইন্ট্রাভাস্কুলার, মানে ইন্ট্রাভাস্কুলার, আর সেলের ভিতরে সেটা হলো ইন্ট্রাসেলুলার। ঠিক আছে? দেখো এই
এক্সট্রা সেলুলার ফ্লুইডও একটা বিষয় আছে। এক্সট্রা সেলুলার সেলের বাইরে যা আছে, যেমন এটা সেল, সেলের বাইরে যা আছে সেটাই হলো এক্সট্রা সেলুলার, তাই না? আর সেলের ভিতরে সেটা হলো ইন্ট্রাসেলুলার। তো এক্সট্রা সেলুলার ইয়েগুলা কি বলে ইলেকট্রোলাইট কি কি? সোডিয়াম, তারপরে আসে হলো কি ক্যালসিয়াম, পটাশিয়াম। পটাশিয়াম মূলত মেইনলি না, মেইনলি সোডিয়াম, হ্যাঁ। তারপরে ইন্ট্রাসেলুলার ইয়ে কি আম, তোমার এটাকে কি বলে, মানে ইলেকট্রোলাইট কি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এটসেট্রা। তো যেহেতু আমাদের এই ভেসেলের ভিতরে সোডিয়াম থাকে, আর রিনাল ফেলিওরে সোডিয়াম পানির সাথে সোডিয়াম একটা সম্পর্ক থাকে, এই জন্য বডিতে ওভারফ্লুইড হয়ে গেলে পানির সাথে সাথে সোডিয়ামও বের হয়ে যায়, আর যেই পটাশিয়াম যেটা থাকে সেলে ওইটা চলে আসে হলো ভেসেলে, এই জন্য হাইপোনেট্রিয়াম এবং হাইপার ক্যালেমিয়া। তারপরে আসে হলো মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা, কেন মেটাবলিক অ্যাসিডোসিস হয় পেশেন্টের? কারণ কিডনি আনএবল টু প্রডিউস বাইকার্বনেট। আমাদের বডিতে দুইটা জায়গা বাইকার্বনেট তৈরি করে, একটা হলো কিডনি আর একটা কোনটা? পারে না? লিভার লিভার ভাইয়া। লিভার, হ্যাঁ। কিডনি আর হ্যাঁ সরি, ঠিক আছে, কিডনি আর লিভার। আর রেসপিরেটরি প্রবলেম তৈরি করে তো লাংস। আচ্ছা, তাই তো এটা ইয়ে না, বেশি ম্যাটার না। আচ্ছা, কিডনি কিডনি এবং লিভার আমাদের বাইকার্বনেট তৈরি করে। যেহেতু কিডনি আমাদের এই বাইকার্বনেট তৈরি করতে পারে না, এই জন্য বাইকার্বনেটের রাসায়নিক সংকেত কি? HCO3। HCO3 যেহেতু আমাদের কিডনি এই বাইকার্বনেট তৈরি করতে পারে না, আবার এই বাইকার্বন কিডনি এবং কিডনি আমাদের বডিতে যেই H+ আয়ন তৈরি হয়, মানে হাইড্রোজেন আয়ন তৈরি হয়, সেটাকেও সে বের করে দিতে পারে না। ঠিক আছে, H+ আয়ন মানে H2O, ঠিক আছে, H2O, তারপরে বাইকার্বনেটের এই H+, এগুলো বের করে দেয়। ফলে কি হয়, বডিতে কন্টিনিউয়াসলি হাইড্রোজেন আয়ন বাড়তে থাকে, আর হাইড্রোজেন আয়ন হলো অ্যাসিডিক। মেটাবলিক অ্যাসিডোসিসে এই জিনিসগুলো আরো ডিটেলস আমরা শিখবো এখানে, হ্যাঁ। আর মেটাবলিক অ্যাসিডোসিস এই জন্য হাইড্রোজেন আয়ন যেহেতু কিডনি বের করতে পারে না, ফলে অ্যাসিডিক মেটাবলিক অ্যাসিডোসিস তৈরি হয়। কেন মেটাবলিক মেটাবলিক কেন বললাম? এখানে রেসপিরেটরি তো হতে পারতো। মেটাবলিক হয় হলো যেহেতু, এবিজিতে বোঝা যায় না। বুঝি নাই, এবিজিতে বোঝা যায়, জি, এবিজিতে বোঝা যায়। আমরা পড়বো এখানে, এই পরের চ্যাপ্টারে মনে হয় এটা মাল্টি সিস্টেম অ্যাডাল্ট মেটাবলিক, এই জন্য মেটাবলিক অ্যাসিডোসিস হয়। তাহলে এবিজি দেখা যায় এটা বোঝা যায়। তো বলে কোনটা মেটাবলিক কোনটা অ্যালকালয়েড। হ্যাঁ, এটা বুঝতে পারবো, কোনো সমস্যা নাই, খুব একটা টাফ না এটা। আহ, এবার আসি হলো ডাইউরেটিক ফেস। ডাইউরেটিক ফেস হলো যে এখানে কিডনি অলিগোরিক ফেজে তো কিডনি একদম ইউরিন প্রোডাকশন একদম লেস দেন 400 চলে আসে, তাই না? ডায়াবেটিক ফেজে এখানে সামান্য পরিমাণ ইউরিন সে তৈরি করতে পারে, এবং যেটা হলো মানে তোমার সামান্য পরিমাণ মানে ভালোই, মানে যেখানে ইয়েটা হলো যে তোমার কিডনি এই ডায়াবেটিক ফেজ, মানে কিডনি আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, এটাই মূলত ডায়াবেটিক ফেজ, হ্যাঁ। আর এখানে কিডনি অস্বাভাবিকভাবে প্রস্রাব পরিমাণ বাড়ায় দেয়, মানে কিডনি মানে খুবই হাই লেভেলে ইউরিন প্রোডাকশন শুরু করে, দিনে প্রায় 4 থেকে 5 লিটার। দেখো, ক্যারেক্টারাইজড বাই ডায়োরিসিস। ডায়োরেটিক মিন্স ডায়োরিসিস। ডায়োরিসিস মিন্স কি, বের করে দেয়, প্রচুর পানি বের করে দেয় বডি থেকে, প্রায় 4 থেকে 5 লিটার পার ডে। Partially regenerated renal tubules are unable to concentrate urine. আর কথা হলো কি, কেন এই জিনিসটা হয়, কেন এই ডায়াবেটিক ফেজ, এটাকে আমরা বিভিন্ন অ্যাকিউট কিডনি ইনজুরির বিভিন্ন ফেজ টেস্ট পড়তেছি, হ্যাঁ। অলিগোরিক তো বললাম একদমই কম প্রোডাকশন করে, ফলে কি কি হয় ওই অলিগোরিক ফেজে, সেই জিনিসটা আমরা বললাম এতক্ষণ। এবার আসলে ডায়াবেটিক ফেজ। ডায়াবেটিক ফেজে কিডনি হঠাৎ করে প্রায় 4 থেকে 5 লিটারের মতো ইউরিন প্রডিউস করে পার ডে, এবং এখানে কি হয়, কিডনি প্রচুর পরিমাণ যে ইউরিন প্রডিউস করলেও
সেটা কিন্তু ফিল্টার করার ক্ষমতা কিডনির পুরাপুরি ফিরে আসে না এই ডায়াবেটিক ফেজে। ভালো করে শোনো, কিডনি এই ডায়াবেটিক ফেজে কয়েকদিন পর যখন একটু কিডনি ভালোর দিকে যাওয়া শুরু করে, কিডনি প্রচুর পরিমাণ ব্লাড ফিল্টার করে, মানে প্রচুর পরিমাণ ইউরিন উৎপাদন করে, এবং এই উৎপাদিত ইউরিনগুলাতে কিডনি খুব একটা ভালোভাবে তোমার ফিল্টার করতে পারে না। মানে কিডনি ইউরিন উৎপাদন করে ঠিকই, কিন্তু খুব একটা ভালোভাবে ফিল্টার করতে পারে না। ফলে কি হয়, শরীর থেকে এবং রিঅ্যাবজর্পশনও ঠিক মতো করতে পারে না। মানে যেটা বডিতে যে এই এতদিন জমে থাকা যে ফ্লুইডগুলো ছিল, এগুলা কি হয়, উইথাউট ফিল্টার, মানে খুব একটা ভালো করে ফিল্টার না হয়ে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। প্রায় 4 থেকে 5 লিটার পানি যদি শরীর থেকে বের হয়ে যায়, তাহলে আমাদের মানে শরীর পুরা একদম কি হবে, তরতাজা থাকবে না? আমাদের কি হবে, ড্রাই হয়ে যাবে, ড্রাই হয়ে ডিহাইড্রেশন। যাবে, ডিহাইড্রেটেড হয়ে যাবে বডি। ফলে কি হয়, এই অবস্থায় প্রচুর পানি বের হয়ে যায়, বা ডিহাইড্রেশন বা মানে ডিহাইড্রেশন হয়, এবং এই কন্ডিশন প্রায় 2 থেকে 3 সপ্তাহের মতো স্থায়ী থাকে। Characterized by diuresis, like 4 to 5 liter urine per day, partially regenerated renal tubules are unable to concentrate urine, last 2 to 3 weeks. এরপরে হয় হাইপোনেট্রিয়ামা। কেন এখানে হাইপোনেট্রিয়ামা হয়? কারণ পানি বেড়ে গেছে, সোডিয়ামও বেড়ে গেছে, সোজা কথা। ফলে যেহেতু পানি বেড়ে গেছে, বডি থেকে কি ভলিউম কমে যাবে, হাইপোভলিমিয়া হবে। হাইপোভলিমিয়া হলে কি হয়, হাইপোটেনশন। আর ট্যাকিকার্ডিয়া কেন হয়? বডির কম্পেনসেটরি মেকানিজম। কেন এটা হয়? কারণ হার্ট কি করে, এই কম ভলিউম যুক্ত ব্লাড নিয়েই হোল বডিতে ব্লাড সাপ্লাই দেওয়ার চেষ্টা করে। এই জন্য হার্ট জোরে জোরে পাম্পিং শুরু করে, এই যার কারণে ট্যাকিকার্ডিয়া হয়। গ্র্যাজুয়াল ডিক্রিজ ইন বার্ন অ্যান্ড ক্রিয়েটিনিন, কারণটা কি? কারণটা হলো কিডনি ইউরিন প্রোডাকশন শুরু করতে পারতেছে, হ্যাঁ, কিডনি বডি থেকে প্রচুর পরিমাণ পানি বের করে যায়, ফলে ক্রিয়েটিনিন এবং বার্ন দুইটাই কমে আসবে। এরপরে হয় হলো হাইপোক্যালেমিয়া, এবং ফাইনালি পেশেন্টের কি করে ঘটে, হাইপোক্যালেমিয়া। এই ছিল মোটামুটি ডায়াবেটিক ফেজ। দেখি কোনো স্লাইড বাকি আছে কিনা। তবে মেইন কোশ্চেন, সবচেয়ে বেশি কোশ্চেন হয় হলো অলিগোরিক ফেজ, ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। এবার আসি হলো রিকভারি ফেজ। রিকভারি ফেজ মানে হলো হ্যাঁ, সোডিয়াম কমলে পটাশিয়াম বাড়বে না, এখানে যে আবার কমে যাবে। আচ্ছা দেখো, তোমার কি বলে, আমরা জানি কি সোডিয়াম এবং পটাশিয়ামের কি আসছে দিকে, একটু দাঁড়া, আমি একটু ইয়ের রুমের থেকে আসতেছি, একটু ওয়েট। এদিকে আমাকে দাও, আমাকে এটা দাও। আচ্ছা সরি, আমরা ছিলাম হলো কি বলে রিকভারি ফেজে, তাই না? আহ, আচ্ছা কি কি বলে, সাদিয়া জানি কি বলছিলাম, সাদিয়া? ভাইয়া বলছেন যে হাইপোভলিমিয়া হইলে সোডিয়াম কমে যাবে, ও মানে আচ্ছা, বলেন ভাইয়া সোডিয়াম কম, পানি কম, ডায়াবেটিক ফেজে ভাইয়া কেন, পটাশিয়াম কম যাবে। রাইট, ডায়াবেটিক ফেজে কেন এটা হয়, তাই তো? ভালো, এটা ভালো প্রশ্ন, কেউ আসলে করেনি প্রশ্নটা, ভালো প্রশ্ন। দেখো, কারণ এখানে প্রোডাকশন বেশি, তো ইউরিন যদি বেশি বের হয়
সোডিয়ামের সাথে তো পটাশিয়ামও বের হবে। আর অ্যালডোস্টেরনের কাজ তো আমরা জানি যে পটাশিয়াম এক্সট্রেক্ট করা। যত বেশি ইউরিন বের হবে, ডায়ুরেটিক ফেজ মানে তো প্রচুর ইউরিন বের হবে। হ্যাঁ, ডাইউরেটিক ফেজ মানে প্রচুর ইউরিন বের হবে। হ্যাঁ, ইউরিনের সাথে কিন্তু অটোমেটিকলি এই সোডিয়ামও বের হয়ে আসে। ঠিক আছে? আর যখন তোমার কি বলে আমাদের বডিতে দেখো এই জিনিসটা তাহলে এই স্লাইডটা আবার একটু দেখো, বোঝার চেষ্টা করো। বুঝতে পারছো প্রশ্নটা কোথায় ছিল? আমাদের ডায়াবেটিক ফেজে প্রচুর পরিমাণ পানি কি করে বের হয়ে আসে, তাই না? ফিল্টার করে বের করে দেয়। তো এই যখন তোমার এই সালেম একটু কমায় দাও ফ্যানটা। যেটা বলতে চাচ্ছিলাম যে ব্লাড থেকে যখন সরি বডি থেকে যখন প্রচুর পানিটা বের হয়ে যায়, কিভাবে বের হয়? সেল থেকে সরাসরি বের হয় না, এই ভেসেল থেকে সেল থেকে পানিটা ইয়েতে আসে, কি বলে ভেসেলের ভিতরে এসে ভেসেলের মাধ্যমে কিডনিতে গিয়ে এটা বের হয়ে বডি থেকে ইউরিন আকারে বের হয়ে যায়। কিন্তু যখন এই ডায়াবেটিক ফেজে এই প্রচুর পরিমাণ পানি বের হয়ে আসে এইভাবে, কিন্তু তখন এই পটাশিয়ামটা কি করে তোমার এই ইয়েতে ব্যাক করতে পারে না, তোমার সেলে আবার রিটার্ন যাইতে পারে না। তখন কি হয় ওই এট এ টাইম ভেসেলের ওই যে ব্লাড সেল থেকে যে ফ্লুইডটা আসে, ওই ফ্লুইডের সাথে সাথে পটাশিয়াম এট এ টাইম বের হয়ে আসে। আমি কি বুঝতে পারছি? ইয়ে সাদিয়া, জি ভাইয়া। এটা আরেকটু যদি ডিপে যেয়ে বলি তাইলে বিষয়টা এরকম হয়ে যাবে, কিডনির যেই টিউবওয়েল গুলো থাকে, মানে জিএফআর জিএফআর না গ্লোমেরুলাস, এগুলা কিন্তু পটাশিয়ামটাকে তোমার ওই যে ধরে রাখতে পারে না, মানে আটকে রাখতে পারে না এই ডায়াবেটিক ফেজ। তখন এট এ টাইম ওই সোডিয়াম বা পানির সাথে পটাশিয়ামও বের হয়ে আসে। এটা হলো মূলত মূল কারণ। হ্যাঁ, এই কারণে এই ডায়াবেটিক ফেজে পটাশিয়াম হাইপোনাট্রিমিয়া এবং হাইপোক্যালেমিয়া দুইটাই দেখা যায়। এবং গ্র্যাডুয়াল এবার আসলে রিকভারি ফেজ, রিনাল ফাংশন স্টেবিলাইজ গ্র্যাজুয়ালি ওভার 1 to 2 ইয়ার্স। রিকভারি ফেজে রিকভারি ফেজে মূলত কিডনি সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে চূড়ান্ত ধাপে পৌঁছায় এবং প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক হয়ে আসে। মানে ডায়াবেটিক ফেজে 4 থেকে 5 লিটারের মতো যেরকম বের হয়, রিকভারি ফেজে এরকম না। এটা ভালো হয়ে যাওয়ার একটা লক্ষণ রিকভারি ফেজ। এবং এই আমাদের যে ইউরিনের এই প্রডিউস হওয়া পরিমাণটা তোমার কি বলে স্বাভাবিকের দিকে চলে আসে এবং আমাদের কি বলে জিএফআর মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট দ্বারাই কিন্তু কিডনির কার্যক্ষমতা এবং এই জিএফআরটাও ধীরে ধীরে মূলত আগের অবস্থায় ফিরে আসে। বুঝছো? গ্লোমেরুলার ফিল্ট্রেশন এবং ইলেকট্রোলাইট বা যে আমাদের যে সোডিয়ামের ইলেকট্রোলাইট বা যে সোডিয়ামের যে একটা ব্যালেন্স, এটা ঠিক হওয়া শুরু করে। সাধারণত তোমার এই একটা কিডনি যখন অ্যাকুট কিডনি ইনজুরি বা অ্যাকুট রেনাল ফেলিওর হয়, মোটামুটি 1 থেকে 2 বছরের মতো সময় লাগে। এবং বুঝছো? এবং এই 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 ফেজগুলাতে তোমার একেকটা ফেজে একেক রকমভাবে মানে ইয়ে করতে হয়। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি যে অলিগুরিক ফেজে আমরা কি পরিমাণ পানি খাবো, পান করব বলো তো? পড়াইলাম তো, তখন তো বললাম। রেস্ট্রিকশন থাকে এইটার 800 থেকে 1000 মেবি। আচ্ছা, ফারহানা একটা কথা বলছে, সেটার সাথে আমি একমত তো নাও হতে পারি। কোন বিষয়টা ফারহানার সাথে একমত না, এটা লাবণী বলো। ফারহানা যে বললো এটা এটা এটার সাথে এটা এটা কতটুকু সত্যি কিংবা কতটুকু মিথ্যা বলে তুমি মনে করো, অথবা তুমি এটার সাথে কোনটার সাথে একমত না? তোমরা মনে হয় ছিলা না, না? ওরা মনে হয় ছিল না। সাদিয়া এবং লাবণী দুজনেই দেরি করে। রায়হান বলো তো দেখি। রায়হান বলো। রায়হান, রায়হান ডিউটিতে। ওকে, রুনা বলো তো তাহলে, রুনা ছিলা পুরোটাতে। রুনা তাড়াতাড়ি বলো। রুনা নাই? জি ভাইয়া, আসসালাম।
হ্যাঁ বলো। ফারহানার সাথে তোমার ফারহানা আপুর সাথে কোন বিষয়টাতে তুমি একমত না? ফারহানা বলছে যেটা সেটার সাথে কোনটার সাথে একমত না? কিচ্ছু শুনিনি আসলে। ফারহানা যেটা বলছে এটা আসলে সত্যি ছিল। হ্যাঁ, ফারহানা জানি কি বলছিলাম। 800 থেকে 1000 ml না না না, এটা না। ফারহানা মানে ফারহানা যেটা বলছে ছিল। এটা ঠিক ছিল, বুঝছো? আমি নিজেই ভুলে গেছি বুঝছি কি বলছে। ভাইয়া জানি না আমি ভাইয়া, বলছি আপনি যে এরকম কনফিউশন করেন। আরে আমি ও কথা মানে বইয়ের দিকে তাকাই যে ভাই, আরেকটা কি জানি মনে করছি, ভুলে গেছি ওটা। answer করতে নিজেই কনফিউজ হয়ে গেছে। মানে হয়েছে কি, ভাইয়া আপনি আমাদের কনফিউশন করতে যান, নিজেই কনফিউশন হয়ে গেছে। না তোমার কি বলে, কোশ্চেন এত ইজি মনে করো না। কোশ্চেন এরকম করে তোমাদের, বুঝবা। কোশ্চেনকে সবসময় আমি ষড়যন্ত্রের মতো করে দেখি, যে কোশ্চেন আমাকে চাই আমি হেরে যাই। আমি এভাবে করলে আমি কোশ্চেন এনজয় করি, বুঝছো? কোশ্চেনের দিকে তাকিয়ে আমি মনে করি যে আমার জন্য অনেক ষড়যন্ত্রের পাহাড় রেডি করে রাখছে কোশ্চেন। যাই হোক, আসলে ভাইয়া অলিগরিক ফেজে, আচ্ছা এবার মনে হয়েছে চিন্তা করে অলিগরিক। হ্যাঁ, বলি এইভাবে চিন্তা করে আর সোজা জিনিসও ভুল হয়। এক একজনের পড়ার স্টাইল এক এক রকম আর কি, বুঝছো? ভাইয়া যেমন আমার আমি, একটা মনে হয় যেটা কখনো অ্যান্সার হবে না ওইটাই নেন। না এটা কাজে দেয় না, এনক্লেক্স এরকম না। তুমি হাজার পদ্ধতি অবলম্বন করো, না জানলে কন্টেন্ট লাভ হবে না। যেটা বললাম অলিগরিক ফেজে প্রবলেম কি, এরা তো এমনিই ইউরিন প্রডিউস করতে পারতেছে না। তুমি যদি আরো যদি পানি ইনপুট দাও, তাহলে বডিতে আরো বেশি পানি অ্যাড হবে, ফিল্টার করতে পারবে না, মানে বডি আরো বেশি ফুলে যাবে। এই জন্য অলিগরিক ফেজে মানে ফুলে মানে যাবে, হ্যাঁ, ফ্লুইড আপলোড হয়ে যায়, ফ্লুইড কারণ ওভারলোড ওরা তো আরো বাড়ে। বেরই আর ডায়ুরেটিক ফেজে তোমার ফ্লুইড দেয়া যাবে, কারণ অনেক পরিমাণ পানি বডি থেকে বের হয়ে যায়, এই জন্য ডায়ুরেটিক ফেজে দিতে হয়, পানির পরিমাণ বাড়াইতে হয়। আর রিকভারি ফেজে কি, নর্মাল ভাবে মানে যেটা নিয়ম অনুযায়ী সেভাবে আমরা মানে ইনটেক এবং আউটপুট দুইটাই মেনটেন করতে হয়, ঠিক আছে? এবার আসলে ম্যানেজমেন্ট, ডায়োটিক্স, অ্যান্টিহাইপারটেনসিভস এন্ড কার্ডিয়াক গ্লাইকোসাইড, ডায়ালাইসিস অ্যাজ রিকোয়ার্ড, মনিটর ইসিজি, সেন্ট্রাল ভেনাস প্রেসার, মানে এটা অ্যাট্রিয়াল যে ইয়ে থাকে, মানে কি বলে, অ্যাট্রিয়াল প্রেসার নিয়ন্ত্রণ, মানে কি আছে এটা, ওটা মেনটেন করে। তারপরে সোয়ান গ্যাস মনিটরিং, এটা আমরা অলরেডি পড়ে আসছি। ডেইলি ওয়েট চেক করতে হয়, প্রিভিয়াস ইয়ে থেকে বর্তমান ওয়েট, কারণ এটা যদি ফ্লুইড ওভারলোডে আবার লাংসে যদি পানি কি বলে পালমোনারি এডিমা হয়ে যায় এই কারণে। তারপর আওয়ারলি ইনটেক এন্ড আউটপুট, ফ্লুইড রেস্ট্রিকশন, এই যে দেখো ফ্লুইড রেস্ট্রিকশন ইন দি অলিগরিক ফেজ। সাধারণত অলিগরিক ফেজে কি পরিমাণ তেল আমরা, আচ্ছা আমরা কি একদমই পানি দিব না তেলে? অবশ্যই আমরা দিব, সেটা সেই পরিমাণ পানিটা হলো 800 থেকে 1000 ml। কেন 800 থেকে 1000 ml দেওয়া হয় এদিকে বলতে পারবা ফারহানা? তুমি পারবা আমি আশা করি, বলো কেন 800 ভাইয়া থেকে। হুম, এখানে শুধু আমি বলি আমাদের নর্মাল হচ্ছে ইয়া বডি থেকে তো কিছুটা হচ্ছে ইয়া বের হয় না সোয়েটিং এর মাধ্যমে। হুম, আচ্ছা আমি কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ হ্যাঁ পারতেছো, বলো। ওইটা হচ্ছে 500 র মতো হচ্ছে চলে যায়। 500 এই টাইপের চলে যায়। তো হুম, 500 থেকে যদি 1000 দেই এটা নরমালি থাকে। বডি এটা ব্যালেন্স করতে পারে। আচ্ছা ভেরি গুড। বিষয়টা হলো ফারহানা যেটা বলতে চাচ্ছে যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, আমরা যে রেসপিরেশন, তারপরে একটু নর্মালি কথা বলি, চোখের জল, তারপরে তোমার এই যে কি বলে এই ঘাম তৈরি হয়, এর ফলে আমাদের বডি থেকে মোটামুটি 500 ml এর মতো মানে ফ্লুইড নষ্ট হয়। এটাকে বলা হয় ইনসেন্সিবল ফ্লুইড, ইনসেন্সিবল ফ্লুইড লস। হ্যাঁ, ইনসেন্সিবল ফ্লুইড লস বলা হয় এটাকে। বিষয়টা হলো এখন আমরা যদি পেশেন্টকে 1000 ml মানে 500 থেকে মোটামুটি, অনেস্টলি 500 বলাটা রিস্কি, মোটামুটি 800 থেকে 1000 বা এরকম পরিমাণ ফ্লুইড লস করে আর কি। ঘাম, থুথু, তারপরে চোখের পানি জল, তারপরে তোমার কি বলে শ্বাস-প্রশ্বাস, সোয়েটিং, এগুলোর মাধ্যমে মোটামুটি তোমার এই 800 থেকে 1000 এর মতো লস হয় পার ডে। হ্যাঁ? তো এইজন্য আমরা পেশেন্টকে সমপরিমাণ 800 থেকে 1000 ml ফ্লুইড রিপ্লেসমেন্ট করে দিলে পেশেন্টের এই ইয়েটা আর হয় না। মানে এই প্রবলেমটা মানে এটার রিকভারি দেয়া যায় আরকি। আর এইজন্য
এই এই যে পার ডে 800 থেকে 1000 ml লস হয়, এটাকে বলা হয় কি বলে ইনসেন্সিবল ফ্লুইড লস। ঠিক আছে, এটাকে ইনসেন্সিবল ফ্লুইড লস বলে। এই জন্য 800 থেকে 1000 ml রিকমেন্ডেড, 24 আওয়ার্স 800 থেকে 1000। মানে কোশ্চেনে এরকম থাকে ফ্লুইড রেস্ট্রিকশনের যে বিষয়টা, হ্যাঁ আমরা তো এটা বাড়িতে ধরেন 800 থেকে 1000 পাই। এটার হিসাবটা আমি দেখছি হসপিটালে যখন ওই যে সিসিইউ তে ছিলাম, তখন ওরা কি করতো যে আগের দিনে যে ইউরিন আউটপুট থাকতো ওইটার সাথে মানে আউটপুটের সাথে 500 যোগ করতো নাকি জানো একটা। ওই যে হ্যাঁ 500টা ভাই, হইলো এই যে আমাদের ইউরিন এখানে বলে, হ্যাঁ বলে ইনটেকের থেকে আউটপুট বেশি হবে, হ্যাঁ আউটপুট প্লাস ml মানে ফ্লুইডের ইটা থাকতো, হিসাবটা ইয়েস, থাকতো। এই ফ্লুইডটাই মূলত যে 500 যে প্লাস করে দেয় না, ওইটাই মূলত ইনসেন্সিবল ফ্লুইড লস। ওটাকে কাভার করার জন্য 500 ml এক্সট্রা দিতে হয়। কারণ ওই যে আর ইয়ে দেখতে আর যেটা স্পিন বের হয়েছে ওটা তো বুঝতেই পারতেছে যে এতটুকু হ্যাঁ, এক্সট্রিয়েট করতে পারতেছে কি। যেমন তুমি শ্বাস প্রশ্বাসের সাথে যে ফ্লুইডটা লস করো, এটা তো তুমি দেখতে পারবে না। বাষ্প তো আর এখানের বাষ্প কিন্তু এর জন্য দেখা যায় আমরা না। বলছি যে সোয়েটিং এর মাধ্যমে যে 500 বের হয় হ্যাঁ, না না, তুমি তো ঠিক বলছো, আমি তো তুমি ঠিক বলছো কিন্তু না না, এই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর ইনক্রিজ ক্যালোরি, ডিক্রিজ সোডিয়াম, পটাশিয়াম এন্ড ফসফরাস, কারণ এগুলো বাড়তি থাকে। তারপর প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট ইন দি অলিগরিক ফেজ, কারণ অ্যাকিউট কিডনি ইনজুরিতে পেশেন্ট যেহেতু তোমার কি বলে অ্যাকিউট কিডনি ইনজুরিতে কিডনি যেহেতু মানে ড্যামেজ থাকে, তো এই প্রোটিন ব্রেকডাউনের ফলে ইউরিয়া উৎপন্ন হয়, হ্যাঁ তাই না? এই ইউরিয়া, এই জন্য এই স্লাইডটা দেখার গুরুত্ব আছে। মাথা ধরতেছে। এই যে দেখো, ইনসেন্সিবল ফ্লুইড লস থ্রু সোয়েট এন্ড ব্রিথ। এই দেখো, প্রোটিন ভাঙলে কি হয়? প্রোটিন ব্রেকডাউন অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। আমাদের কি বলে এই অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া পাওয়া যায়। হ্যাঁ, অ্যামোনিয়া কিন্তু টক্সিক, তাই না? অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া, এটা কিন্তু টক্সিসিটি তৈরি করে বটে। কিন্তু হেলদি লিভার কি করে, এবং এই হেলদি লিভার অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে। আর এই ইউরিয়া মূলত আমাদের এই কিডনি এই ইউরিয়াটাকে মূলত বের করে দেয়। এখন কথা হলো, এটা যদি উল্টায় চিন্তা করি যে কিডনি নষ্ট, তাহলে ইউরিয়াকে সে বের করতে পারবে? পারবে না। আর ইউরিয়া যখন এই জন্য তো আমরা বলি BUN, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, যখনই তোমার এই কিডনি হ্যাঁ, ক্রিয়েটিনে ইউরিক অ্যাসিড কি ভাইস ভার্সা? না না, ক্রিয়েটিনিন এবং ইউরিক অ্যাসিড দুইটাই তো ওয়েস্ট প্রোডাক্ট। এই ইউরিয়া ইউরিয়া, ক্রিয়েটিনিন আর ইউরিয়া নো, হ্যাঁ, ভাইস ভার্সা না, মোটেও না। এগুলা দুইটা দুই রকমের ওয়েস্ট প্রোডাক্ট বডিতে উৎপন্ন হয়। ঠিক আছে, বিভিন্ন মেটাবলিজম, তারপরে বিভিন্ন ফাংশনাল অ্যাক্টিভিটির কারণে বডির এই জিনিসগুলো এইগুলো ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে বডিতে উৎপন্ন হয়, যেটা কিডনি আউট করে দেয়। কিডনি কি করে, এই ইউরিয়াটাকে আউট করে, বডি থেকে ইউরিয়াটাকে আউট করে ফেলে। আর কিডনি যদি ড্যামেজ হয়, তাহলে সেই ইউরিন আউটপুট মানে ইউরিয়া আউট বের করতে পারবে না। আর এই জন্যই তোমার কিডনি পেশেন্টদের ইউরিয়া ক্রিয়েটিনিন এগুলো বেশি থাকে, বান বেশি থাকে। আর যেহেতু প্রোটিনের ফলে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়, অ্যামাইনো অ্যাসিড আবার অ্যামোনিয়া উৎপন্ন করে, তো এই জন্য মূলত কিডনি পেশেন্টদের এই ধাপগুলা যাতে একদম এই ইউরিয়া আকার পর্যন্ত না আসে, এই জন্য প্রোটিনটাকে রেস্ট্রিক্ট করে রাখা হয়। এই জন্য দেখবা কিডনি পেশেন্টদেরকে প্রোটিন জাতীয় খাবার খেতে না বলা হয়। বুঝা গেছে? এটা হসপিটালে খুবই কমনলি দেখা যায়। লাবণী কি বুঝছো নাকি হুদাই চুপ করে আসো? একটু বুঝতেছি। ও, তোমরা তো শুরুর দিকে ছিল না, একটু মিস করছো, এই জন্য এই অবস্থা হয়েছে। তবে হ্যাঁ, রেকর্ডিংটা শুনে নিও। ডায়ালাইসিস পেশেন্টকে, বলো, ডায়ালাইসিস হ্যাঁ পেশেন্টকে ডায়ালাইসিস পেশেন্টকে আবার হাই প্রোটিন ডায়েট দেয়। ওইটার কন্ডিশন আলাদা। কেন হাই প্রোটিন ডায়েট দেয়? ডায়ালাইসিস করে তো তোমার সে ফিল্টার আউট করতেছে ওয়েস্ট প্রোডাক্টটা, তাই না? ওটার ইটা আবার বলবো নি। হ্যাঁ, তারপরে মেটিকুলাস স্কিন কেয়ার, খুবই স্ট্রিক্টলি স্কিন কেয়ার করতে হয়। কারণ কি, আমাদের এই যে ফসফরাস বেড়ে যাওয়ার কারণে স্কিনে যে যে ইউরেমিক ফ্রস্ট বা ব্রেকডাউন হয়। না না, কেন ব্রেকডাউন হবে?
ইউরেমিক ফ্রস্ট যে উৎপন্ন হয় বডিতে, এই জন্য এই জন্য খুবই স্ট্রিক্টলি স্কিন কেয়ার করতে হয়, মেটিকুলাস স্কিন কেয়ার করতে হয়। কারণ আরেকটা হলো যেহেতু আরেকটা কারণ আছে, এটা একটা তো বললাম যে প্রচুর এই যে চুলকানি হয়, ইউরেমিক ফ্রস্ট হয়, তাই না? আরেকটা কারণ হলো বডি যে প্রচন্ড ফুলে যায় না, স্কিন ব্রেকডাউন হয়, এই কারণে স্কিন কেয়ারটার জন্য খুব ভালো হয়। এই ছিল রেনাল ফেলিওরের বিষয়। চলো আমরা একটু ব্রেক নেই, ব্রেক নিয়ে কয় মিনিট আছে আমাদের? অনেক সময় আছে? 5 মিনিট। তাহলে পড়ি, 6 মিনিট থাকলে পড়ি, আগাই যাই আমরা। হ্যাঁ, এটা ছিল এবার আসি আম, এটা ক্রনিক বা সিকেডি, ক্রনিক রেনাল ফেলিওর। এবং এটা কিন্তু ক্রনিক রেনাল ফেলিওর একবার যদি হয়, মানে ক্রনিক রেনাল ফেলিওরে তোমার এটা প্রোগ্রেসিভ এবং ইররিভার্সিবল। এটা হলে খারাপের দিকেই যায়, কিন্তু আর এটা ভালো হয় না। প্রোগ্রেসিভ ইররিভার্সিবল লস অফ কিডনি ফাংশন হুইচ অকার্স, মানে ধীরে ধীরে হয়। দ্য নেফ্রনস আর ইভেনচুয়ালি রিপ্লেসড বাই স্কার টিস্যু, মানে কিডনির ভিতরে যেই নেফ্রন গুলো থাকে না, এইটা একদম ডিস্ট্রয় হয়ে যায়, স্কারে পরিণত হয়ে যায়, কালো কালো হয়ে যায় এরকম। এফেক্টস অল অফ দি মেজর বডিজ, এবং এই সিকেডি বা ক্রনিক রিনাল ফেলিওর হলে সকল ইয়েগুলা ইনভলভ, বডির প্রত্যেকটা সিস্টেম এই এটার ভুক্তভোগী হয়। কি কি কারণে ক্রনিক রিনাল ফেলিওর হতে পারে? লাইক ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন। এই হাইপারটেনশন কিন্তু সাইলেন্ট কিলারও বলা হয় হাইপারটেনশনকে। ডায়াবেটিসকেও যখন সাইলেন্ট কিলার বলা হয়, হাইপারটেনশনও কিন্তু সাইলেন্ট কিলার ওভার টাইম। তারপরে ক্রনিক ইউটিআই এন্ড ইউরিনারি অবস্ট্রাকশন, এর ফলেও তোমার সিকেডি হতে পারে। অটো ইমিউন ডিসঅর্ডার, এটা এক প্রকার ডিসঅর্ডার যেটা বডি অটোমেটিক্যালি তৈরি করে। লাইক কি অটোইমিউন, লাইক এসএলএ, সিস্টেমিক লুপাস এরাইথ্রোমেটোসাস, তারপরে লুপাস নেফ্রাইটিস, এগুলা হলো অটো ইমিউন ডিসঅর্ডার যেটা কিডনিতে প্রবলেম করে। তার প্রোগ্রেশন অফ অ্যাকুট রেনাল ফেলিওর, এবং অ্যাকুট রেনাল ফেলিওর বা অ্যাকুট কিডনি ইনজুরি যদি ভালো না করা হয়, ট্রিটমেন্ট না হয়, অথবা ট্রিটমেন্ট নন কমপ্লায়েন্স থাকে, তখন ফাইনালি পেশেন্টের এই রেনাল ফেলিওরের দিকে টার্ন করে, অ্যাকুট রেনাল ফেলিওর। এবারে আসলে অ্যাকুট রেনাল ফেলিওর স্টেজেস কি? স্টেজ 1 লেখা আছে, স্টেজ 2 3 4 অনেক, সরি স্টেজ 1 2 3 অনেকগুলো আছে, তবে একটু জাস্ট হালকা করে বোঝার চেষ্টা করি, হালকা। তোমার ডিক্রিজ রেনাল রিজার্ভ বা ডিমিনিশ রেনাল রিজার্ভ কি হয়? এর রেনাল পারফিউশন কমায় দেয়, নো অ্যাকুমুলেশন অফ মেটাবলিক ওয়েস্ট অ্যাজ হেলদিয়ার কিডনি কম্পেনসেটস। স্টেজ 2 রেনাল ইনসাফিসিয়েন্সি লাইক অলিগুরিয়া, এডেমা এন্ড অ্যাকুমুলেশন অফ মেটাবলিক ওয়েস্ট। আর স্টেজ 3 তে হইলো যে তোমার এন্ড স্টেজ রেনাল ডিজিজ, ইএসআরডি এর মিনিং হলো এন্ড স্টেজ রেনাল, মানে এখানে আর ভালোই হবে না, কিন্তু যাই হোক কোনো লাভ হবে না। ফ্লুইড ওভারলোড এন্ড অ্যাকুমুলেশন অফ মেটাবলিক ওয়েস্ট হুইচ এফেক্ট দ্য বডিজ হোমিওস্ট্যাসিস, লাইক বডির যে ভারসাম্য এটা নষ্ট করে ফেলে। হ্যাঁ, ডায়ালাইসিস অর রেনাল ট্রান্সপ্ল্যান্ট ইজ রিকোয়ার্ড। এই জন্যই মূলত আমরা সিকেডি পেশেন্টদেরকে যে ডায়ালাইসিস করতেই হবে লং টাইমের জন্য, আমরা ফিস্টুলা বা বিভিন্ন যেই প্রসিডিউর আছে ডায়ালাইসিস, এগুলো করে দেয় হেমোডায়ালাইসিসের জন্য, অথবা আর যে ডায়ালাইসিসের প্রসিডিউর থাকে, অথবা না এই ডায়ালাইসিস যদি কাজ না হয়, তাহলে ফাইনালি ট্রান্সপ্লান্টের প্রয়োজন পড়ে। আচ্ছা, এই ছিল বিভিন্ন স্টেজ। তারপরের পেজে একটু আমরা দেখি এখানে আর কিছু আছে কিনা, একটু দেখি, ওয়েট। এই বললাম যে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ আমাদের বডির যে ইকোসিস্টেম এটা নষ্ট করে দেয়। আচ্ছা, রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি, আচ্ছা ফাইনালি এটা না হলে একদম রেনাল রিপ্লেসমেন্ট করার প্রয়োজন পড়ে। হ্যাঁ, এবার আসলে অপর পেজে এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার কোশ্চেন, এর ম্যানেজমেন্ট আমরা একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, এই সিকেডি, 2 মিনিট। চলো আমরা তাহলে একটা ব্রেক নিই।